আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্থানাঙ্ক এবং সঞ্চারপথ। তোমরা দেখতেই পাচ্ছ স্থানাঙ্ক সঞ্চারপথ। এই লেকচারটা কাদের জন্য? এই লেকচারটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি উভয় লেভেলের শিক্ষার্থীর জন্য। এসএসসি লেভেলের শিক্ষার্থীরা উচ্চতর গণিত একাদশ অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতি পার্টে এই টপিক সম্পর্কে আলোচনা পাবা, এবং এইচএসসি লেভেলের শিক্ষার্থীরা উচ্চতর গণিত প্রথম পত্রের সরলরেখা চ্যাপ্টারের প্রথম অংশে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা পাবা। তার পাশাপাশি এটা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল শব্দ অংশেও এর কিছুটা ব্যবহারিক প্রয়োগ রয়েছে। তাহলে চলো আমরা স্থানাঙ্ক সঞ্চারপথ শুরু করি। স্থানাঙ্ক সঞ্চারপথ শুরু করার প্রথমে আমাদেরকে জানতে হবে এই স্থানাঙ্ক সঞ্চারপথ এর ইতিহাস। আচ্ছা, ইতিহাস বলার পরে আমি আরেকটা টপিক তোমাদের একটু ডিসকাস করে নিই, সেটা হচ্ছে স্থানাঙ্ক। স্থানাঙ্ক মানে আমি যদি সাধারণ বাংলায় ভেঙে বলি, স্থান নির্ণয়ের যে অঙ্ক, গণিতে যে শাখায় কোনো বস্তুর বা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় সেটাকে বলা হয় স্থানাঙ্ক। তাহলে চলো আমরা এর ইতিহাস শুরু করি। স্থানাঙ্ক সঞ্চারপথ তোমরা ইতিমধ্যে যারা পড়েছো তারা জানো, স্থানাঙ্ক সঞ্চারপথের ইতিহাসটা হচ্ছে বিজ্ঞানী অথবা গণিতবিদ রেনে দেকার্ত সর্বপ্রথম 16 শতাব্দীর দিকে স্থানাঙ্ক সম্পর্কে বেসিক ধারণা দেয়। তো বিজ্ঞানী উমর খৈয়াম, উনি মুসলিম বিজ্ঞানী, উনি এরও পূর্বে 1200 শতকের দিকে স্থানাঙ্ক সঞ্চারপথের কিছু মৌলিক জ্ঞান আমাদের মাঝে লিখে দেন। তো এই হচ্ছে স্থানাঙ্ক সঞ্চারপথের সংক্ষিপ্ত ইতিহাস। তো চলো এরপরে আমরা আলোচনা করব মাত্রা। মাত্রা আলোচনা করার পূর্বে আমি তোমাদের সাথে দুইটা গল্প শেয়ার করি। প্রথম গল্পটা হচ্ছে, আমরা সবাই জানি স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুসের গল্পটা, রবার্ট ব্রুস এবং মাকড়সার গল্পটা। তো রবার্ট ব্রুস এবং মাকড়সার গল্পটা অনেকটা এই ধরনের। রবার্ট ব্রুস একদিন ইংল্যান্ডের সাথে যুদ্ধে টানা 6 বার পরাজিত হয়, এবং টানা 6 বার পরাজিত হয়ে উনি একটি গুহায় আশ্রয় নেন। তো গুহায় আশ্রয় নেওয়ার এক পর্যায়ে উনি দেখতে পান গুহার দেয়ালে একটি মাকড়সা ক্রমশ ওঠানামা করছে, এবং মাকড়সাকে তার জাল বুনতে ব্যস্ত। এই জায়গায় আমাদের প্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে, মাকড়সা গুহার দেয়ালের সাথে উল্লম্বভাবে ওঠানামা করছে। তো উল্লম্বভাবে যদি ওঠানামা করে তাহলে এই জায়গায় আমরা একটা মাত্রার অবস্থিতি পাচ্ছি। তারপর আমরা মাত্রার বিষয়টা আরেকটু বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা প্রথমে মনে রাখি মাকড়সা দেয়ালে উল্লম্বভাবে ওঠানামা করছে। এবার আমরা আরেকটা গল্প শেয়ার করি, সেটা হচ্ছে ফুটবলার মেসি। মেসি যখন একটা খেলার মাঠে কোনো একটা বল নিয়ে যায়, তাহলে সেটা কিভাবে যায়? বলটা নিয়ে সে যখন পাশ কেটে যায় তখন যায় দ্বিমাত্রিক তলে। আমাদের প্রথমে মাথায় রাখতে হবে, বল যখন মাঠে গড়িয়ে যায় তখন যায় দ্বিমাত্রিক তলে। আবার বলে যখন কিক করা হয়, বল যখন জালের দিকে যায় তখন বলটা যায় ত্রিমাত্রিক তলে। তাহলে আমরা এখানে অনেকগুলা মাত্রা শব্দ পাইলাম। চলো এবার মাত্রা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। মাত্রা মানে হচ্ছে কোনো বস্তুর স্থানাঙ্ক প্রকাশ করার জন্য যে সিস্টেম, সেটাই হচ্ছে মাত্রা। তো মাত্রাকে বেশ কয়েকভাবে ভাগ করা যায়। আমরা মাত্রাকে ভাগ করলে বিষয়টা বুঝতে পারবো। বিজ্ঞানে এই যাবৎ প্রায় 20টা মাত্রার অধিক মাত্রা মহাজগতে আছে বলে স্বীকার করেছেন। তাহলে আমরা মানুষ কিন্তু ত্রিমাত্রিক, এই কথাটা একটু মনে রাখবো। মাত্রা প্রথম আমরা শূন্য মাত্রা নিয়ে আলোচনা করি। আমি একটা বিন্দু আঁকলাম বোর্ডের উপর, এই বিন্দুটা হচ্ছে একটা শূন্য মাত্রা। তাহলে কারণ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছু নেই, জাস্ট কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, সেহেতু এটা একটা শূন্য মাত্রা। আমি যদি একটা দৈর্ঘ্য একটা প্রস্থ আঁকি তাহলে এটা হচ্ছে দ্বিমাত্রিক। এখানে যে তলটা সৃষ্টি হলো এই তলটা হচ্ছে দ্বিমাত্রিক, আয়তাকার অথবা বর্গক্ষেত্র আকৃতি অথবা রম্বস আকৃতি। তাহলে এরপর যাচ্ছি আমরা ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক বিষয়টা হচ্ছে দুইটা দ্বিমাত্রিক কৌণিক সংযোগের মাধ্যমে যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ত্রিমাত্রিক। আমি চিত্রটা খেয়াল করো। তাহলে এই বস্তুটা হচ্ছে ত্রিমাত্রিক। বলে রাখি মানুষ ত্রিমাত্রিক প্রাণী। ত্রিমাত্রিক কারণ মানুষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা অথবা ব্যাস আছে। তাহলে এভাবে করে আমরা চতুর্মাত্রা, পঞ্চম মাত্রা, ষষ্ঠ মাত্রা, 20তম মাত্রা নির্ণয় করতে পারি। তো চতুর্মাত্রা কিভাবে নির্ণয় করবে সেটা জাস্ট তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। সেটা হচ্ছে দুইটা ত্রিমাত্রিক বস্তুর কৌণিক সংযোগের মাধ্যমে, দুইটা দ্বিমাত্রিক বস্তুর কৌণিক সংযোগে যেমন ত্রিমাত্রিক বস্তু সৃষ্টি হয়েছে, তেমনি দুইটা ত্রিমাত্রিক বস্তুর কৌণিক সংযোগের মাধ্যমে চতুর্মাত্রিক বস্তু সৃষ্টি হবে। পঞ্চমাত্রিক বস্তুটাও ঠিক সেম, দুইটা চতুর্মাত্রিক বস্তুর কৌণিক সংযোগের মাধ্যমে পঞ্চমাত্রিক বস্তু সৃষ্টি হবে। তাহলে এই হচ্ছে মাত্রার আলোচনা। তাহলে আমরা মাত্রা সম্পর্কে মোটামুটি জানতে পারলাম। এরপর আমরা আলোচনা করব চতুর্ভাগ। এখন আমরা যে আলোচনা করতেছি তা হচ্ছে স্থানাঙ্ক এবং সঞ্চারপথ আলোচনা করার পূর্ব প্রস্তুতি। আমরা এখন মূল পড়ায় যাইনি। তাহলে এখন আলোচনা করব চতুর্ভাগ, ইংরেজিতে যেটাকে বলা হয় কোয়াড্রেন্টস। চতুর্ভাগ মানে হচ্ছে 4 ভাগ। আমি যদি দুইটা পরস্পরচ্ছেদী লম্ব রেখা নিই তাহলে এই একটা ক্ষেত্র
এই তলটা সমান চারটা ভাগে ভাগ হয়ে গেল। এটা হচ্ছে আমি যদি x y দ্বারা নামকরণ করি, এটা x, এটা y, এটা o মূলবিন্দু, এটা y প্রাইম, আর এটা হচ্ছে x প্রাইম। x ও x প্রাইম এবং y ও y প্রাইম দুইটা পরস্পরচ্ছেদী লম্ব সরলরেখা। মাথায় রাখতে হবে অবশ্যই তারা লম্ব হইতে হবে। চতুর্ভাগ সৃষ্টির জন্য পরস্পর লম্ব সৃষ্টি করে চারটা ভাগে বিভক্ত করলো। তার মানে যে কোনো একটা তলকে বা যে কোনো একটা ক্ষেত্রকে দুইটা পরস্পরচ্ছেদী লম্ব রেখা সমান চার ভাগে বিভক্ত করে। তাহলে এবার চার ভাগে বিভক্ত করার আমরা প্রত্যেক ভাগকে একটা করে নাম দিই। আমরা এখানে নামকরণের ক্ষেত্রে ডিরেকশন হিসাব করব অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা বিপরীত দিকে। সেই হিসাবে আমরা প্রথম চতুর্ভাগের নাম দিলাম ফার্স্ট কোয়াড্রেন্ট, দ্বিতীয় চতুর্ভাগের নাম দিলাম সেকেন্ড কোয়াড্রেন্ট, তৃতীয় চতুর্ভাগের নাম দিলাম থার্ড কোয়াড্রেন্ট, চতুর্থ চতুর্ভাগের নাম দিলাম ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ চতুর্ভাগ। তো এখন এই চতুর্ভাগ নিয়ে আরেকটু ডিটেইলসে যাই। চতুর্ভাগ নিয়ে ডিটেইলস আলোচনায় আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে মাথায় রাখতে হবে x অক্ষের ধনাত্মক দিকে মানে x অক্ষের ডান দিকে এবং y অক্ষের ধনাত্মক দিক হচ্ছে y অক্ষের উপরের দিকে। তার মানে এটা তার ধনাত্মক, এটা ধনাত্মক। তাহলে ধনাত্মক ধনাত্মক এই দুইটা মিলে এখানে x এর চিহ্ন এবং y এর চিহ্ন, চিহ্নের বিষয়টা আমরা আরো ডিটেইলস জানতে পারবো যখন কার্টেসীয় প্রোডাক্ট সম্পর্কে যাব তখন। তো x এর চিহ্ন এখানে পজিটিভ, y এর চিহ্ন এখানে পজিটিভ। সিমিলারলি এটা x অক্ষের ঋণাত্মক দিকে, y অক্ষের ধনাত্মক দিকে, ফলে এখানে নেগেটিভ, এরপরটা পজিটিভ xy। এখান থেকে আমরা চিহ্ন থেকে ক্রমজোড়ের ধারণায় যাব। তো থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত, y অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত। ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত, y অক্ষের ঋণাত্মক দিকে অবস্থিত। তাহলে এই হচ্ছে আমাদের চতুর্ভাগ সম্পর্কে বেসিক আইডিয়া। আশা করি আমরা চতুর্ভাগ এবং চতুর্ভাগের চিহ্ন বুঝতে পারছি। তাহলে এবার আমরা আলোচনা করব ক্রমজোড়। তোমরা অলরেডি ক্রমজোড় সম্পর্কে একটু আইডিয়া পেয়ে গেছো। ক্রমজোড় সম্পর্কে আমরা ডিটেইলস যদি আলোচনায় যাই, এই যে আমরা চিহ্নগুলোকে প্রকাশ করলাম কিভাবে, মাঝখানে কমা দিয়ে। ক্রমজোড় হচ্ছে অনেকটা সেট তত্ত্বের একটা অংশ। ক্রমজোড় মানে হচ্ছে কোনো বস্তুকে জোড়ায় প্রকাশ করা, কোনো একটা বিন্দুকে প্রকাশ করার জন্য আমাদেরকে কি করতে হয়, একটা জোড়া আকারে প্রকাশ করতে হয়। যেমন পয়েন্ট পি দিয়ে নামকরণ করলে x, y, এখানে একটা ক্রমজোড়। অথবা আমি যদি দুইটা বস্তু নিয়ে গঠিত একটা সেট যদি কার্টেসীয় কোণস নির্ণয় করি সেটের, আমি একটু সেট তত্ত্বের দিকে যাচ্ছি। তো আমার একটা সেট হচ্ছে a সেট, a b c, b সেট, এখানে ইকুইভ্যালেন্ট চিহ্ন ইউজ করতে পারো 1 2 3। তো আমরা যদি এখান থেকে দুই ধরনের সম্পর্ক পাই, দুই ধরনের কার্টেসীয় সম্পর্ক, আমরা a সেট a b c এবং b সেট 1 2 3 এদের মধ্যে যদি কার্টেসীয় গুণজ করি তাহলে আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে a ক্রস b অথবা b ক্রস a। এই যে আমরা কার্টেসীয় গুণজ করলাম, কার্টেসীয় গুণজের ক্ষেত্রে আমরা যদি a ক্রস b এর রেজাল্টটা চিন্তা করি তাহলে হয় a ক্রস b এর যে কার্টেসীয় রেজাল্টটা আসে তাহলে সেটা হচ্ছে প্রথম এলিমেন্টটা হয় a, 1, দ্বিতীয় এলিমেন্টটা হয় a, 2, এভাবে করে আমরা লাস্টের এলিমেন্ট পাচ্ছি c, 3। আমি ডিটেইলস লিখতেছি না। তাহলে আমরা এখানে কার্টেসীয় গুণজ প্রক্রিয়াটা করে যেই এলিমেন্টগুলো পাইলাম, এলিমেন্টগুলো হচ্ছে জোড়ায় জোড়ায়। তো মূলত ক্রমজোড় বিষয়টা হচ্ছে দুটি সেটের মধ্যে যদি এমন কোন ধরনের সম্পর্ক স্থাপন করা যায় যেটার মাধ্যমে তাদের জোড়ায় জোড়ায় প্রকাশ করা যায়, সেই পদ্ধতিটাই হচ্ছে ক্রমজোড়। তাহলে আমরা মোটামুটি ক্রমজোড় সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাইলাম এবং এই ক্রমজোড়ের অ্যাপ্লিকেশনটা আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রয়োগ করব। পয়েন্ট পি এক্স ওয়াই আমরা সামনে দেখে গেলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। ক্রমজোড়। এবার আমরা স্থানাঙ্ক ব্যবস্থার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তাহলে এবার যাচ্ছি স্থানাঙ্ক ব্যবস্থার প্রকারভেদ। স্থানাঙ্ক ব্যবস্থাকে দুইটা ভাগে ভাগ করা হয় বিজ্ঞানের এটাতে কার্তের নাম অনুসারে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলারের নাম অনুসারে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমি একটু আলোচনা করি কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থাটা কিরকম। কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে আমরা যে চতুর্ভাগ আলোচনা করছিলাম বা ক্রমজোড় আলোচনা করছিলাম, এভাবে আমরা একটা চতুর্ভাগ রেডি করলাম। চতুর্ভাগের যে কোনো এক জায়গায় আমি যদি একটা পয়েন্ট নিই তাহলে এই পয়েন্টকে ক্রমজোড়ের সাহায্যে প্রকাশ করলে পয়েন্ট বি এক্স ওয়াই। এখানে মাথায় রাখতে হবে এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর কতটুকু অংশ কেটে নিছে সেটার মান, যেটাকে আমরা বলবো ভুজ, এবং ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর
কতটুকু অংশ কেটে নিয়েছে সেটা হচ্ছে ওয়াই, যেটাকে বলবো কুটি। তো এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে পয়েন্ট পি এক্স ওয়াই এর ক্ষেত্রে অবশ্যই তোমার অবস্থান নির্ণয়ের জন্য নির্দিষ্ট বিন্দু থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর লম্ব টেনে প্রকাশ করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবা। তাহলে এবার পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা কিরকম? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে মূল বিন্দু ও বিন্দু থেকে, মূল বিন্দুটা কিভাবে সৃষ্টি হয় প্রথমে সেটা বলি। আমি যদি পরস্পর ছেদী দুইটা সরল রেখা নিই তাহলে তারা যে জায়গায় ছেদ করে সেই জায়গাটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে ও বিন্দু এবং স্থানাঙ্কটা 0,0, তার মানে এর কোনো x এর মান নাই, এর কোনো y এর মান নাই, ব্যাপারটা একটু মাথায় রাখবো। তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে মূল বিন্দু ও বিন্দু সাপেক্ষে কোনো একটা রেখাটার নাম হচ্ছে ইনিশিয়াল লাইন, রেখার ধনাত্মক দিকে ঘূর্ণন। মাথায় রাখতে হবে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণন, অ্যান্টি ক্লকওয়াইজ। যদি ঘূর্ণন হয়, যে ঘূর্ণন কোণ সৃষ্টি হয় সেই কোণের নাম হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল থিটা সাপেক্ষে কোনো বিন্দুকে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কোনো একটা বিন্দুকে পয়েন্ট পি এক্স, ওয়াই দ্বারা যদি প্রকাশ করি, ঠিক সেম ভাবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ওই বিন্দুকে প্রকাশ করতে হবে পয়েন্ট পি আর, থিটা। এক্ষেত্রে আর হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দুটা পর্যন্ত সরাসরি দূরত্ব, যেটা ইনিশিয়াল লাইন, একটা লাইনের মাধ্যমে আমরা জয়েন করব। আমি আর একটু ভালো করে ফিগার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মূল বিন্দু, আমি এখানে একটা পয়েন্ট নিলাম, পয়েন্ট পি। আমি এখনো কোন স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করি নাই, তাহলে ও মূল বিন্দু থেকে আমি যদি পয়েন্ট পি কে সরাসরি যুক্ত করি, দুই বিন্দুর মধ্যে সরাসরি সংযোগ, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল লাইনের মাধ্যমে আর, এবং এর যে কোণটা সৃষ্টি হলো কোণের নাম হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, সেটা হচ্ছে থিটা। তাহলে আমরা আর থিটার মাধ্যমে পোলার স্থানাঙ্ক ব্যবস্থাকে প্রকাশ করলাম। এই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে আমাদের পরবর্তী টপিক হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সম্পর্ক এবং পারস্পরিক রূপান্তর। তাহলে প্রথমে আমরা সম্পর্ক বিষয়ে আলোচনা করব। তো সম্পর্ক বিষয়ে আলোচনা করার প্রথমে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে তাদের মধ্যে আসলে গ্রাফিক্যাল রিলেশনটা কি। তাহলে গ্রাফিক্যাল রিলেশনটা প্রথমে দেখি, তারপর আমরা ম্যাথমেটিক্যাল রিলেশন এক্সপ্লেইন করব। এটা হচ্ছে x y ও মূল বিন্দু, এটা x প্রাইম y প্রাইম। তাহলে একটা বিষয় দেখি, আমি যদি কোন একটা বিন্দু নিই, সাপোজ আমি ফার্স্ট কোয়াড্র্যান্টে দেখাচ্ছি, ফার্স্ট কোয়াড্র্যান্টে একটা বিন্দু নিলাম। তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টে যে বিন্দুটা নিলাম সেই বিন্দুটাকে আমি যদি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করতে পারি বা প্রকাশ করতে চাই, আমি p1 নামকরণ করলাম। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করলে আমি p2 নামকরণ করলাম। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় p1 বিন্দুকে আমরা x, y দ্বারা প্রকাশ করি, p2 পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সেটাকে আমরা যদি প্রকাশ করি তাহলে r, থিটা দ্বারা প্রকাশ করি। তাহলে এবার p1 p2 কে আমাদের গ্রাফিক্যালি আঁকার পালা। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যদি আমি এই p1 বিন্দুটাকে আঁকতে চাই তাহলে এই বিন্দু থেকে সরাসরি x অক্ষের উপর লম্ব টেনে দিব, আবার y অক্ষের উপর সরাসরি লম্ব টেনে দিব। তাহলে এই যে x অক্ষের উপর এবং y অক্ষের উপর লম্ব টানার মাধ্যমে আমরা যে পদ্ধতির আবির্ভাব সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি। আর একটু p2 পয়েন্ট পোলার বিন্দু যদি আমি প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে ও মূল বিন্দু থেকে সরাসরি ওই বিন্দুটাকে যদি আমি যুক্ত করে দিই তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইনিশিয়াল লাইনের মাধ্যমে আর রেডিয়াস, এটাকে রেডিয়াস ভেক্টরও বলা হয়। এবং এখানে যে একটা কৌণিক ঘূর্ণন পাচ্ছি, মাথায় রাখতে হবে এটা কৌণিক ঘূর্ণন যেটা পাচ্ছি সেটাকে থিটা বা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলও বলা হয় এটাকে। তাহলে এই হচ্ছে p1 এবং p2 এর মধ্যে সম্পর্ক। তাহলে এই এখন গেল আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আঁকলাম, এবার তাদের মধ্যে ম্যাথমেটিক্যাল সম্পর্কটা কি দেখি। তো ম্যাথমেটিক্যাল সম্পর্ক আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে এখানে আমি কি করলাম, 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। তাহলে এখানেও 90 ডিগ্রি কোণ। আমি যদি এদের মধ্যে নামকরণ করি তাহলে ও এ বি, আমি যদি ও এ বি এই ত্রিভুজটার মধ্যে দেখি তাহলে ও এ বি ত্রিভুজের মধ্যে দেখতে পাচ্ছি ও এ বি ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ। কেন? কোন ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয় তাহলে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ও এ বি ত্রিভুজের এ বি ও বি এর উপর লম্ব, কারণ এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে অঙ্কিত। তাহলে এ বি যেহেতু ও বি এর উপর লম্ব এবং এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কয়টা বাহু থাকে? তিনটা বাহু। একটা হচ্ছে অতিভুজ, ও এ হচ্ছে অতিভুজ, এবং ও বি এবং এ বি এরা হচ্ছে লম্ব এবং ভূমি। যে কোনটা ভূমি? ও বি হচ্ছে ভূমি আর এ বি হচ্ছে লম্ব। তাহলে লম্ব ভূমি আর এটা হচ্ছে ও এ হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের
আমরা জানি সমকোণী ত্রিভুজের মধ্যে সম্পর্ক ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে প্রকাশ করা যায়। তাহলে আমরা যদি এখান থেকে সম্পর্ক দেখি, প্রথমে যেটা হয় সেটা হচ্ছে cos থিটা। আমি cos অনুপাত দিয়ে যদি প্রকাশ করি, তাহলে cos থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos থিটা ভূমি বাই অতিভুজ, তাইলে cos থিটা ভূমি বাই অতিভুজ। এই ভূমিটার আরেকটা নাম আমি এখানে p1 এ কি প্রকাশ করছি, ভূমি মানে হচ্ছে আমার x, x হচ্ছে ভূমি যেটা ভুজ, আর লম্ব মানে হচ্ছে y যেটা কোটি। তাহলে cos থিটা ইকুয়াল টু হচ্ছে, আর অতিভুজ হচ্ছে r, তাহলে cos থিটা ইকুয়াল টু কি, ভূমি বাই অতিভুজ x ডিভাইডেড বাই r। সিমিলারলি সমকোণী ত্রিভুজের আমি যদি sin থিটা রিলেশনে যাই, sin সম্পর্কে যাই, sin থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব y ডিভাইডেড বাই r। তাহলে এই সম্পর্ক দুটোকে যদি আমি এক্সপ্লেইন করি, তাহলে cos থিটা ইকুয়াল টু x বাই r এবং sin থিটা ইকুয়াল টু y বাই r, এই সম্পর্কটাকে আমি যদি একটু এক্সপ্যান্ড করি তাহলে পাচ্ছি কি x ইকুয়াল টু r cos থিটা, নতুন একটা সম্পর্ক পাইলাম, y ইকুয়াল টু r sin থিটা। তাহলে এই সম্পর্কটার মাধ্যমে আমরা কি বুঝলাম, এখানে x এবং y এই দুটো হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্কের প্রতীক এবং r ও থিটা এগুলো হচ্ছে পোলার স্থানাঙ্কের প্রতীক। তার মানে কার্টেসীয় স্থানাঙ্কের সাথে পোলার স্থানাঙ্কের একটা সম্পর্ক সৃষ্টি হলো। তাহলে এবার আমরা আরেকটা সম্পর্ক দেখি। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা সবাই পিথাগোরাসের উপপাদ্যটা জানো। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে আমরা কি পাই, অতিভুজ স্কয়ার, অতিভুজ এখানে r, r স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। তো r ইকুয়াল টু কি পাচ্ছি, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের পোলার কোঅর্ডিনেটের সাথে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সম্পর্ক। এবার আমরা যদি ভেক্টরিয়াল কোণ বা কোণক যেটা আছে সেই কোণকের সাথে সম্পর্কে যাই, তাহলে সেটা হচ্ছে এখান থেকে আমরা আরেকটা রিলেশন পাই। অলরেডি আমরা sin থিটা রিলেশন এবং cos থিটা রিলেশন করে ফেললাম। এবার যদি আমরা যাই tan থিটা, tan থিটা ইকুয়াল টু কি, tan থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব y ডিভাইডেড বাই ভূমি x। এখন আমরা তাহলে সমকোণী ত্রিভুজের cos থিটা sin থিটা সম্পর্কের পরে পেলাম tan থিটা, tan থিটা ইকুয়াল টু y বাই x। এই সম্পর্কটা থেকে যদি আমরা কোণের মান থিটা ইকুয়াল টু y, থিটা ইকুয়াল টু ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের নিয়ম অনুসারে tan ইনভার্স y ডিভাইডেড বাই x, এটা হচ্ছে ভেক্টরিয়াল কোণের সম্পর্ক কার্টেসীয় পদ্ধতিতে। তাহলে আমরা এই থিটা নিয়ে চারটা চতুর্ভাগে থিটার মান চার রকমের ভেরি করে, এই বিষয়গুলো আমরা এখন একটু বিস্তারিত জানবো। আমি চতুর্ভাগ আঁকলাম, এটা হচ্ছে মূল বিন্দু x ও x প্রাইম, y ও y প্রাইম। তাহলে প্রথম চতুর্ভাগের বিন্দু এটার সাহায্যে যদি কোণকে প্রকাশ করি তাহলে সেটা হয় থিটা, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y ডিভাইডেড বাই x। এখানে r এর মানটা ফিক্সড, মাথায় রাখতে হবে নির্দিষ্ট বিন্দুর জন্য বা বিন্দুর নির্দিষ্ট অবস্থানের জন্য r এর মানটা ফিক্স থাকবে, থিটার মানটা ভেরি করবে কোঅর্ডিনেট ওয়াইজ। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। ঠিক একই বিন্দু যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, এক্ষেত্রে r এর মানটা আমরা ধরে নিলাম ফিক্স, কিন্তু থিটার মানটা অ্যান্টি ক্লকওয়াইজে এসে থিটার মানটা ভেরি করবে। কারণ আমরা যদি এদিকে 0 হিসাব করি, এটা হচ্ছে পাই বাই 2 পাই 3 পাই ডিভাইডেড বাই 2 2 পাই, এভাবে করে অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা ঘুরে আসে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের এই কোণটাকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে আমাদের সম্পর্কটা হয় পাই মাইনাস থিটা। আবার আমি যদি থার্ড কোয়াড্রেন্টে একই পয়েন্টকে প্রকাশ করতে যাই তাহলে হবে পাই প্লাস থিটা। আমরা যদি ফোর্থ কোয়াড্রেন্টে একই পয়েন্টকে প্রকাশ করতে যাই, ফোর্থ কোয়াড্রেন্টের পয়েন্টটা হবে 2 পাই মাইনাস থিটা। তার মানে যে অর্থটা দাঁড়ালো পাই মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে পাই মাইনাস থিটা এর মান হচ্ছে tan ইনভার্স অফ y বাই x। আবার পাই প্লাস থিটা মানে হচ্ছে পাই প্লাস tan ইনভার্স অফ y ডিভাইডেড বাই x। ফোর্থ কোয়াড্রেন্টে 2 পাই
মাইনাস tan ইনভার্স অফ y ডিভাইডেড বাই x। তার মানে আমরা এখন থিটা সাপেক্ষে প্রত্যেকটা চতুর্ভাগের ফ্যাক্টোরিয়াল কোণের মান প্রকাশ করলাম। তোমরা চাইলে এর চেয়ে ভিন্ন রকম ভাবেও প্রকাশ করতে পারো। সেটা কি রকম? আমরা চাইলে এটাকে পাই প্লাস থিটা না দিয়ে 3π/2 মাইনাস থিটা দিয়েও প্রকাশ করতে পারি। আবার চতুর্থ চতুর্ভাগের এই সম্পর্কটাকে আমরা 3π/2 প্লাস থিটা আকারে প্রকাশ করতে পারি। তাহলে এই হচ্ছে কৌণিক সম্পর্ক। তো আজকের লেকচার এতটুকুই। আমরা এর পরবর্তী ক্লাসে কার্টেসীয় এবং পোলার এর সম্পর্ক ব্যবহার করে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। সবাইকে সেই ক্লাস পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।